দর্শক স্বাগত জানাচ্ছি এখন টেলিভিশনের ঈদের বিশেষ আয়োজন ক্রীড়া মস্তিষ্কে। আপনাদের সঙ্গে আছি আমি নোমান আব্দুল্লাহ। ক্রীড়াঙ্গনের সামনে থেকে অথবা পেছন থেকে ক্রীড়াঙ্গনের উন্নয়নে যারা কাজ করছেন তাদের নিয়ে আমরা আমাদের এই আয়োজনটি সাজিয়েছি। আজকে আমাদের সঙ্গে আছেন একজন বিশেষ অতিথি, যিনি সাবেক অধিনায়ক, বাংলাদেশ ফুটবল দলের সাবেক অধিনায়ক, যিনি বাংলাদেশকে সাফ জিতিয়েছেন, যার নেতৃত্বে বাংলাদেশ এসএ গেমস জিতেছে। বর্তমানে তিনি বিএনপির কেন্দ্রীয় দায়িত্ব সামলাচ্ছেন, একই সঙ্গে বাংলাদেশের নবগঠিত সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। আমরা স্বাগত জানাতে চাই মোহাম্মদ আমিনুল হককে। আমিনুল ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আমিনুল ভাই, অনেকগুলো পরিচয়ের কথা বললাম আপনার। আপনি খেলেছেন, যখন খেলেছেন তখন আপনি বাংলাদেশকে সাফ জিতিয়েছেন, আপনার নেতৃত্বে বাংলাদেশ এসএ গেমস জিতেছে। আপনি রাজনীতি করছেন দীর্ঘদিন হলো, এখন প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। এই যে অনেকগুলো পরিচয় আপনার, এর মধ্যে আপনি কোনটা সবচেয়ে বেশি ওন করেন? আসলে আমি একজন ফুটবলার আমিনুল হিসেবেই কিন্তু বাংলাদেশের মানুষের কাছে বেশি পরিচিত। পাশাপাশি রাজনীতির মাঠে এসে এদেশের জনগণের গণতান্ত্রিক অধিকার আদায়ের জন্য দীর্ঘ 17 বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। সেই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে বহুবার মামলা হামলার জুলুমের শিকার হয়েছি, জেল খেটেছি এবং শারীরিক নির্যাতনেরও শিকার হয়েছে। সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয় যে আসলে দুটি প্রেক্ষাপট টোটালি ডিফারেন্ট। একটি হচ্ছে খেলার মাঠ, সেখানেও এদেশের মানুষের জন্য সর্বোচ্চ ভালো কিছু রেজাল্ট উপহার দেওয়ার জন্য খেলেছি। ঠিক তার পরবর্তীতে বাংলাদেশের রাজনীতিতে যোগদানের পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে এদেশের জনগণের গণতন্ত্র অধিকার আদায়ের জন্য লড়াই করেছি, সংগ্রাম করেছি। দীর্ঘ 17 বছর বাংলাদেশের স্পোর্টস নিয়ে আমরা যে বিষয়গুলো আমরা ফেস করেছি, সব কিছু মিলিয়ে এখন আমার কাঁধে এসে যে দায়িত্বটি পড়েছে, আমি মনে করি সেটি একটি ইমানি দায়িত্ব এবং সেই ইমানি দায়িত্ব পালনের জন্য আমি বদ্ধপরিকর। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আগামীর বাংলাদেশকে এবং একটি সুন্দর শান্তিপূর্ণ মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে যেভাবে তিনি কাজ করে চলেছেন, বাংলাদেশের ক্রীড়াঙ্গনকেও তিনি সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। সেই গুরুত্বকে ইতিমধ্যে আমরা চেষ্টা করছি আপনাদের মাধ্যমে এদেশের জনগণের যে প্রত্যাশা রয়েছে বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে নিয়ে এবং নতুন কিছু স্বপ্ন, নতুন কিছু কর্মপরিকল্পনা নিয়ে আমরা কিন্তু এদেশের সাধারণ মানুষের যে প্রত্যাশা পূরণের যে প্রত্যয় ব্যক্ত করার চেষ্টা করছি, সেই প্রত্যয়গুলো যাতে আমরা সঠিকভাবে পালন করতে পারি, বাস্তবায়ন করতে পারি, সেই আশা করছি। ভাই, অনেক লম্বা জার্নি, অনেক চড়াই উতরাই পেরোতে হয়েছে, নানা দীর্ঘ সংগ্রামের কথা আপনি বলছিলেন। এখন আপনি হচ্ছে প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করছেন, মানে প্রতিমন্ত্রী হিসেবে প্রথম ঈদ, হাউ স্পেশাল ইট ইজ? আমার কাছে অন্য সব ঈদের মতোই, কারণ আপনারা জানেন যে যখন খেলাধুলা করেছি তখন ছিল একরকম ঈদ। অনেক সময় দেখা গেছে যে পরিবারের সাথে ঈদ করতে পেরেছি, অনেক সময় খেলার কারণে দেশের মাঠেই হয়তো বা আমাকে খেলতে হয়েছে, আবার বিদেশে চলে যেতে হয়েছে খেলার অ্যাওয়ে ম্যাচ খেলার জন্য। আবার রাজনীতিতে যখন আমরা এই ফ্যাসিবাদ, এই স্বৈরাচারের বিরুদ্ধে যখন আন্দোলন করেছি আমরা, তখন কিন্তু একটি বিষয় দেখেছি যে আমরা পরিবারের সাথে চাইলেই শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপন করতে পারিনি। কারণ আমাদের উপরে যেভাবে মামলা হামলা নির্যাতন হয়েছে, যেভাবে প্রতি মুহূর্তে আমার পরিবার, এরকম হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মীদের পরিবারের উপরে যে নির্যাতন হয়েছে, সেই ঈদগুলো ছিল টোটালি ভিন্ন একটি রকম। সবাইকে নিয়েই আমরা এই ঈদটি উদযাপন করতে চাই। ঈদ তো অবশ্যই একটা বিশেষ দিন, আমাদের নানা স্মৃতি, নানা গল্প থাকে। এরকম কি আপনার কখনো হয়েছিল কিনা যে মানে ধরেন ঈদের দিনে আপনি হচ্ছে ঈদের জন্য হচ্ছে নতুন জামা চাচ্ছেন, খুঁজছেন, পেছনে পেছনে ঘুরছেন, পাচ্ছেন না, বা সালামির জন্য পেছনে পেছনে ঘুরছেন, যে সংখ্যাটা, যে অ্যামাউন্টটা আপনি চাচ্ছেন সেটি পাচ্ছেন না, এই ধরনের কোনো ঘটনা আছে কিনা? আসলে ছোটোবেলায় এরকম দেখা গেছে যে আসলে বাবা মার কাছে যে মানে নতুন জামার যে একটি প্রত্যাশা, যে দাবি, এটা আসলে আমাদের মধ্যবিত্ত পরিবারের প্রত্যেকটি পরিবারে কিন্তু এই ধরনের ঘটনাগুলো ঘটে থাকে। কারণ আমাদের মধ্যবিত্ত পরিবার থেকে যারা আমরা উঠে এসেছি তাদের কিন্তু অনেক সীমাবদ্ধতার মধ্য দিয়ে কিন্তু আমাদেরকে বড় হতে হয়েছে। সো আমার কাছে এখনও মনে আছে যে আমরা ছোটোবেলায় আমি বা আমার যারা বড় ভাই, তাদের হয়তো বা সেই ধরনের প্রত্যাশা ছিল না, বাট আমি কিন্তু ছোট হিসেবে পরিবারের সবসময় মায়ের কাছে বিশেষ করে একটি প্রত্যাশা ছিল যে ঈদের আগে নতুন জামা কাপড় কেনা এবং ঈদের সালামি নেওয়া এবং সালামি নিয়ে আমাদের যারা বন্ধুবান্ধব রয়েছে তাদের সাথে ঈদটিকে সুন্দরভাবে উদযাপন করা, খেলাধুলা করা, কিংবা চাঁদ রাতের মানে চাঁদ দেখার যে একটি অত্যন্ত একটি চমৎকার একটি যে অনুভূতি ছিল,
আমার মনে হয় যে আমাদের এখনকার যে জেনারেশন আছে সেই অনুভূতিগুলো তারা আসলে এখন আর সেইভাবে মানে ফিল করতে পারে না, তারা সেই বিষয়গুলোকে উপভোগ করতে পারে না যেটি আমরা ছোটবেলায় করেছি। আপনার সন্তানরা যা চায় আপনার কাছে, আপনি কি সবই তাদেরকে দিয়ে দেন কিনা? মানে না, বিষয়টা সেরকম প্রত্যাশা না। আমাদের মানে আমার সন্তানদের যদি আমার পরিবারের কথা বলি, তাদের চাওয়া লাগে না, তাদের যে প্রয়োজনটুকু আছে যেটুকু আমি দেখি সেটুকু আমি পূরণ করি। বাট কিন্তু তাদের এরকম হয় নাকি যে ধরেন ওরা চাচ্ছে কিন্তু আপনার কাছে মনে হচ্ছে যে না, এটা দেওয়া ঠিক হবে না, আপনি দিচ্ছেন না? আমার পরিবারের ভিতরে আসলে আমার সন্তানদের এরকম প্রত্যাশা বা চাহিদা আমি দেখিনি। তারা যতটুকু ন্যূনতম প্রয়োজন ততটুকুর ভিতরে সীমাবদ্ধ, এবং আমি মানে একজন বাবা হিসেবে আমি চাই যে তাদেরও অনেক বিষয়গুলো শেখার দরকার আছে। ছোটোবেলায় হয়তোবা আমরা আমাদের সেই মধ্যবিত্ত পরিবারের কারণে আমরা নিজেরাই অটোমেটিক্যালি শিখে এসেছি, বাট আজকে হয়তোবা আমার পরিবারের তাদের যে সচ্ছলতা রয়েছে সেই চিন্তা থেকে তারা হয়তোবা সেই অনুভূতিটুকু বা তাদের সেই প্রত্যাশাটুকু হয়তোবা নাই তাদের। কিন্তু আমি চাই যে তারাও বুঝুক যে অন্য 10টি পরিবারের মতো তারাও যাতে সেই গুরুত্বটুকু বোঝে যে একটি মধ্যবিত্ত পরিবারে বেঁচে থাকার জন্য কি কি প্রয়োজন, কি কি স্ট্রাগল করতে হয়। আমরা জানি যে আপনার একটা বর্ণিল ফুটবলিং ক্যারিয়ার আছে, আমরা একটু ফুটবল ক্যারিয়ারের স্মৃতিচারণ করতে চাই। আপনি যখন ফুটবলটা খেলেছেন, দেশের ফুটবলে তখনও গণজোয়ার ছিল, দর্শকের জোয়ার ছিল, আপনারা সবই পেয়েছেন আসলে। ইনফ্যাক্ট আমরা দেখেছি যে দল বদলের সময় প্লেয়ারদের নিয়ে টানাটানি হতো। এখন তো দল বদল কখন হয় আমরা জানিও না, মিডিয়াই জানে না, সাধারণ মানুষ জানা অনেক পরে। আপনার সঙ্গে এরকম একটা ঘটনা ছিল সম্ভবত যে আপনাকে আমার তুলে সাথে নিয়ে বেশ গিয়েছিল। কয়েকবার হয়েছে এরকম। আসলে তখনকার ফুটবলের একটি অন্যরকম একটি ক্রেজ ছিল। আসলে তখন আমাদের দলবদলের যেই সিস্টেমটি ছিল সেটি ছিল যে মানে যখন দলবদল আসবে বা দলবদলের হয়তো বা 2 মাস 3 মাস বা 6 মাস আগে কিন্তু একটি জল্পনা কল্পনা হয় যে মোহামেডান কিংবা আহ্বানি বা টপ টিমগুলো কিভাবে টিম করবে, কোন খেলোয়াড়দেরকে তারা বাছাই করবে, এটি নিয়ে কিন্তু একটি ব্যাপক উত্তেজনা ছিল। জি জি। এবং আমাদের ফুটবলের কিন্তু সেই দলবদলের সেই জৌলুসটি কিন্তু অত্যন্ত উপভোগ করার মতো একটি বিষয় ছিল, যেটি বিগত সময় আমি দেখেছি আমার সাথে বেশ কয়েকবার হয়েছে। 99-এও হয়েছে, 2003 সালে হয়েছে, এবং অন্যান্য সময় দেখেছি যে আমাদেরকে প্রায় 2 মাস 3 মাস আগে থেকেই আমরা যেই দলে খেলবো সেই দলের মানে অফিসিয়ালরা আমাদেরকে নিয়ে গিয়ে ঢাকার বাইরে গিয়ে অন্য একটি জায়গায় রেখে দিত যে তুমি এখানে থাকো, দলবদল যেদিন হবে সেদিন আমাদের সাথে যাবা, আমাদের হাতে টোকেনটা দিবা, তারপরে তুমি ফ্রি। এর আগে তোমার যেটা এক চাওয়া, ধরনের লুকায় রাখা। হ্যাঁ লুকায় রাখা, তোমার যে চাওয়া রয়েছে সেটা আমরা পূরণ করে দিচ্ছি, সো তুমি এটা নিয়ে কোনো রকম ইয়ে করো না। তো আমাদের কিন্তু এরকম দেখা গেছে যে আমরা মাসের পর মাস অনেক সময় কিন্তু বিভিন্ন জায়গায় গিয়ে আমাদেরকে মানে অফিসিয়ালরা তারা লুকিয়ে রাখতো যাতে আমরা বাইরে যেতে না পারি, বা আমাদের যে প্রত্যাশা বা চাহিদা ছিল সেটা তারা মিটিয়ে দিত। আমরা দেখেছি যে শুধু বাংলাদেশে না, আপনাকে ইন্টারন্যাশনাল মিডিয়া, ইন্টারন্যাশনাল লিগগুলো থেকে আপনাকে বেশ কয়েকটা অফার করা হয়েছিল। এই যে এখন আমাদের হামজা চৌধুরী বাংলাদেশের প্রথম ইংলিশ লিগ খেলা ফুটবলার আমরা বলছি, তার কল্যাণে আমাদের দেশের ফুটবলে একটা জোয়ারও এসেছে। আপনি বাংলাদেশের প্রথম ইংলিশ লিগে খেলা ফুটবলার হওয়ার সুযোগ ছিল, আপনাকে প্রিমিয়ার লিগের একটা টিম অফার করেছিল, আমরা যতদূর জানি নিউক্যাসল ইউনাইটেড। আপনি সেখানে কেন খেলেননি এখন পর্যন্ত আমার কাছে এটা একটা রহস্য। আসলে আমার ফুটবল ক্যারিয়ারে প্রায় 5টি ইনজুরি ছিল। আমার নিউক্যাসলের মতো জায়গায় আমার যে প্র্যাকটিসের যে একটি সুযোগ ছিল সেই সুযোগটি আসলে আমি ইনজুরির কারণে তখন হারিয়ে ফেলেছি। আচ্ছা। এবং পরবর্তীতে আমার সৌদি আরবের যে আল হিলাল ক্লাবে একদম সরাসরি তারা আমাকে অফার করেছিল খেলার জন্য। আমি তখন সৌদি আরবে অবস্থান করছিলাম বিশ্বকাপ বাছাই পর্ব খেলার জন্য। পরবর্তীতে আসলে কমিউনিকেশনের অভাব একটি, আর দ্বিতীয় হচ্ছে যে ওই বছরই সৌদি ফুটবল ফেডারেশন তারা সিদ্ধান্ত নিয়েছিল যে তারা ভালো মানের কোনো গোলকিপার বের হচ্ছে না তাদের দেশ থেকে, যার কারণে যদি বিদেশি গোলরক্ষক যদি তারা ইনক্লুডিং করে তাহলে তা আরও গোলকিপার বের হবে না, যার কারণে তাদের ওই সিদ্ধান্তের কারণে কিন্তু আসলে সৌদি আরবের সাথে আমার তখন সেই খেলাটি হয়নি। পরবর্তীতে আমাদের জর্জ কোটান, তারপরে আমাদের যে কোচ ছিল ডিডো আমাকে মানে ডেনমার্কের একটি ক্লাবের কথা বলেছিল, বাট আমার ফুটবল ক্যারিয়ারে প্রায় 5টি বড় ইনজুরি ছিল, 3টি কোমরে ছিল, একটি হাতে আর একটি পায়ে, যার কারণে আসলে ওই সময়গুলোতে আসলে আমি সেই মানে প্র্যাকটিস সেশনে অংশগ্রহণ করা বা খেলার যে সুযোগটি ছিল সেই সুযোগগুলো আমি আসলে মিস করেছি। এটার জন্য আপনার আক্ষেপ হয় কিনা? না, আমি আক্ষেপ করি না, বাট আমার ভালো লাগার জায়গা হচ্ছে যে আমি বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ে আল্লাহর রহমতে খেলার সুযোগ পেয়েছি, বাংলাদেশের মানুষের যে ভালোবাসা পেয়েছি, যে প্রত্যাশার জায়গাগুলো, এক্সপোজারটা ডিফারেন্ট হতে পারতো, বা বাংলাদেশের ফুটবল অন্য লেভেলে তখন ডেফিনেটলি আমি মনে করি যে আজকে যখন মানে হামজা চৌধুরীর কারণে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা একজন খেলোয়াড় যখন বাংলাদেশের হয়ে খেলছে, এটি আমাদের বাংলাদেশের জন্য অনেক গর্বের একটি বড় জায়গা। তখন যদি ধরেন আমি খেলতাম বা আমার দেখা দেখি হয়তো বা আরও অনেক ফুটবলাররা কিন্তু তখন
বাংলাদেশ সুযোগ পেত থেকে হয়তো। অন্যান্য বিদেশি লিগে খেলার সুযোগ পেত। কারণ বাংলাদেশে যারাই বিদেশি কোচ আসছে তারা অনেকেই কিন্তু বলেছে যে বাংলাদেশ অনেক ট্যালেন্টেড ফুটবলার রয়েছে, অনেক ট্যালেন্টেড খেলোয়াড় রয়েছে, বাট বিভিন্ন মানে সার্কামস্টেন্সের কারণে কিন্তু আসলে আমরা তখন ওই খেলাগুলোতে আসলে অংশগ্রহণ করতে পারিনি। সো আমার কাছে মনে হয় যে বর্তমানে যে পরিস্থিতি আমরা দেখছি যে হামজা চৌধুরী কিংবা অন্যান্য যারা খেলোয়াড় রয়েছে যারা বাংলাদেশি বংশোদ্ভূত বিদেশে খেলছে, তাদের হাত ধরে আমাদের বাংলাদেশ থেকে হয়তো বা অদূর ভবিষ্যতে আমাদের অনেক ফুটবলারই বাইরে খেলার সুযোগ পাবে। দর্শক, এই পর্যায়ে নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরেই। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন ক্রীড়া মস্তিষ্ক। ক্লাবের এই যে আপনার বা আপনাকে অনেকেই বলে যে আপনি বাংলাদেশের না শুধু দক্ষিণ এশিয়ার ওয়ান অফ দ্য বেস্ট গোলকিপার, স্টিল আপনার ইন্টারন্যাশনাল ক্যারিয়ারটা কিন্তু খুব বেশি লম্বা হয়নি। আমরা দেখছি যে আপনি যে বছরটা বাংলাদেশকে এসএ গেমস জেতালেন সেই বছরই আপনি অবসর নিয়ে নিলেন, এবং তখন হচ্ছে ফুটবলারদের পিক টাইমটা শুরু হয় যখন 30 বছর বয়সে। এত অল্প সময় অবসর নেওয়ার কারণ কি হচ্ছে কোনো পলিটিক্যাল প্রেশার ছিল না নাকি না নিজ না না থেকে? না 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 সেরকম কিছু না। আমার ফুটবল ক্যারিয়ার খুব একটা ছোট না, বেশ ভালোই। মানে কারণ ইন্টারন্যাশনাল ক্যারিয়ারটা বলছি। ইন্টারন্যাশনাল ক্যারিয়ার আমি যদি 96 থেকে ধরি, 96 টু 2011, 2011 পর্যন্ত একটানা আমি এই সকল ইনজুরিকে ওভারকাম করেই কিন্তু আমি পারফর্ম করেছি। 2003 সালের ঠিক আগ মুহূর্তে কিন্তু আমি একটি বড় ইনজুরি থেকে কামব্যাক করেছি, এসে কিন্তু পারফর্ম করে 2003 সালের সাফ ফুটবল আমরা চ্যাম্পিয়ন হয়েছি। তারপরে কিন্তু বেশ কয়েকটি আমরা টুর্নামেন্টে 2005-এ এসে ফাইনালে আমরা হেরে গেছি, এরম বেশ কয়েকটা ইয়াতে আমরা সেমিফাইনালে হেরে গেছি। 2010-এ এসে এসএ গেমসে আমরা কিন্তু গোল্ড মেডেল পেয়েছি, এবং 2011-তে যখন আমি বাংলাদেশ ফুটবল টিমের ক্যাপ্টেন ছিলাম টপ লেভেলে, তখনই কিন্তু আমি আসলে বাংলাদেশের ফুটবল থেকে অবসর নিয়েছি। এর কারণ কি? So, আমার এই ফুটবল কেরিয়ারে আমার একটি চিন্তা ছিল যে আমি বাংলাদেশের টপ লেভেলে থাকা অবস্থায় বাংলাদেশের ফুটবল থেকে আমি সরে আসতে চাই। এই যে ফুটবল মাঠ থেকে হুট করে রাজনীতির মাঠের দিকে, এই ঝোঁকটা আপনার কখন তৈরি, বা মানে আপনি রাজনীতি করবেন এই ডিসিশনটা কখন নিয়েছিলেন? দেখেন, আমি ছোটবেলা থেকে যখন 91 সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকার গঠন করলো, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হলেন, তখন থেকেই আমার একটি সুপ্ত ভালো লাগা, ভালোবাসা, একটি স্বপ্ন আমি লালন করতাম। সেই লালনটা ছিল এরকম যে হবে আমি সেটা কখনো ভাবিনি। বাট তখন আমি যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাচিত হলো এবং আমাদের এখানে যিনি নির্বাচিত হয়েছিলেন, তখন সেই বিজয় মিছিলে আমি একটি ছোট্ট সেন্ডু গেঞ্জি পরে, হাফ প্যান্ট পরে কিন্তু সেই বিজয় মিছিলে আমি অংশগ্রহণ করেছিলাম, এবং আমার গায়ে সেই রং মাখাও ছিল। তো তখন থেকেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতি একটি অন্যরকম ভালোবাসা, ভালো লাগা ছিল। আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের, তিনি স্বল্প সময়ে বাংলাদেশকে বিনির্মাণ করার জন্য একটি মানে সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার জন্য তিনি যে পরিকল্পনাগুলো হাতে নিয়েছিলেন, তখন থেকেই তার প্রতি আমার অন্যরকম একটি ভালো লাগা, ভালোবাসা, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি ভালো লাগা, ভালোবাসা আমার কিন্তু এই স্বপ্নগুলো কিন্তু এই ভালো লাগাটুকু কিন্তু আমি লালন করতাম। তো সেই লালন করার কারণেই কিন্তু আসলে যখন খেলা ছেড়ে দিয়েছি, তখন আমার কাছে মনে হয়েছে যে আমি এখন হয়তোবা এতদিন বাংলাদেশের মানুষের জন্য ফুটবল খেলেছি, খেলার মাধ্যমে তাদেরকে আনন্দ দেওয়ার চেষ্টা করেছি, এখন আমার দায়িত্ব হচ্ছে যে বাংলাদেশের জনগণের জন্য, জনগণের পাশে থেকে ভালো কিছু করা, যেগুলোর মাধ্যমে আমি যাতে সেই জনগণের প্রত্যাশাগুলো পূরণ করতে পারি। ঠিক তখনই আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমি আমাদের প্রিয় নেত্রীর, দেশনেত্রীর কাছে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে যোগদান করি। কিন্তু আমির ভাই, যখন আপনি হচ্ছে বিএনপিতে যোগ দেন, তখন বিএনপি হচ্ছে বিরোধী দলে, ক্ষমতায় ছিল আওয়ামী লীগ। আপনি জানতেন যে বাংলাদেশের বিরোধী দলের উপর কী ধরনের বা রাজনৈতিক প্রতিপক্ষের উপর তখন কী ধরনের অত্যাচার, নির্যাতন চলছিল, আপনি দেখছিলেন। স্টিল আপনি এই ডিসিশনটা নিয়েছেন, নিশ্চয়ই অনেক সাহসেরও ব্যাপার ছিল। ডেফিনেটলি। আমি তো যখন আসলে 2014 সালের 5ই মার্চ বিএনপিতে যোগদান করি, তখন তো বাংলাদেশের রাজনীতির একটি ভয়াবহ চিত্র ছিল, এবং আমাকে আমার আশেপাশের, ইভেন তো আমার পরিবারও, তারা বারবার আমাকে বাধা দিয়েছে। বাট আমি একটি কথা খুব বিশ্বাস করেছি সবসময়, যে সুসময় আসলে অনেকেই আসে, বাট দুঃসময়ে পাশে থাকাটা হচ্ছে সবচেয়ে বেশি জরুরি। তো সেই সময় আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শকে যেহেতু আমি ধারণ করি,
একটি সুপ্ত ভালোবাসা, একটি স্বপ্ন নিয়ে আমি দীর্ঘ প্লেইং ক্যারিয়ারে এই স্বপ্নটিকে লালন করেছি। তা আমার কাছে মনে হয়েছে যে এই দুঃসময়ে আমি যদি দলের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে পাশে থেকে আমি যদি কাজ করতে পারি, এটি হবে আমার সবচেয়ে বড় পাওয়া। এবং আমাকে তখন এই সিদ্ধান্তর কারণে অনেকেই বলে আমিনুল পাগল হয়ে গেছে, ও মানে অসুস্থ হয়ে গেছে, এই বিভিন্ন ধরনের আজেবাজে কথা বলেছে। সব কথা শুনেও কিন্তু আমি যেদিন থেকে যোগদান করেছি সেই দিন থেকে আমাদের প্রিয় নেত্রী নির্দেশনায়, আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমি কিন্তু দলের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে ডে 1 থেকে আজ পর্যন্ত দলের সকল কর্মসূচিতে অগ্রভাগে থেকে কিন্তু আমি চেষ্টা করেছি সফল করার জন্য। আমিনুল ভাই, আপনি তো আমরা দেখেছি এরপরে এই যে আপনি যেই রাজনীতিতে যোগ দেওয়ার পরে আমরা দেখেছি যে অসংখ্যবার আপনাকে নানা জেল জুলুমের শিকার হতে হয়েছে, অসংখ্যবার আপনি অ্যারেস্ট হয়েছেন, অসংখ্যবার জেলে যেতে হয়েছে। আমরা একটু আপনার জেল জীবনের স্মৃতি শুনতে চাই। আপনি যেহেতু একজন স্পোর্টসম্যান ছিলেন, তারকা ফুটবলার ছিলেন, আপনি কি ওখানে ওই স্পেশাল ট্রিটমেন্টটা পেতেন নাকি একেবারে সাধারণ একজন রাজনৈতিক প্রতিপক্ষ ছিলেন? সাধারণ একজন কয়েদির মতোই আমরা ছিলাম। আচ্ছা, সেখানে কোনো স্পেশাল ট্রিটমেন্ট, বরং আমাদের দিকে আরও বেশি ফোকাস ছিল যাতে আমরা কোনো সুযোগ সুবিধা না পাই। আচ্ছা। এবং আমাদেরকে ইনফ্লুয়েন্স বেশি। হ্যাঁ, যার কারণে সারাদিন আমাদেরকে নজরদারিতে রাখতো। আমরা দেখা গেছে যে আমরা 4 তলায় থাকি। আমি যেমন 2রা নভেম্বর আমাকে অ্যারেস্ট করলো। অ্যারেস্ট করার পরে প্রায় 3 মাস আমি জেলে ছিলাম, কাশিমপুর কারাগারে। 3 মাসের ভিতরে একটা দিনের জন্য কিন্তু 4 তলা থেকে আমি নিচে নামতে পারি নাই। সারা দিন শুধু যখন কোর্টে যেতে হতো সেই ভোরবেলা ফজরের নামাজের পরে তখন শুধু আমাকে বের করে নিয়ে যেত। আবার সন্ধ্যার সময় এসে আমরা ঢুকতাম সেই 4 তলায়। কোর্টের ডে ছাড়া আমি যে 3 মাস ছিলাম সেই 3 মাসের একটা দিনের জন্য আমাকে নিচে নামতে দেওয়া হয়নি। সেই রুমের ভিতরেই, সেই রুমের সামনে যে বারান্দা, সেইখানে কিন্তু আমাদেরকে থাকতে হয়েছে। তো এইভাবে কিন্তু বছরের পর বছর বিভিন্ন সময় বহুবার আমি মামলা হামলার কারণে জেল খেটেছি। কতবার অ্যারেস্ট হয়েছেন এখন পর্যন্ত মনে আছে? আমি টোটাল 4 বার অ্যারেস্ট হয়েছি এবং 4 বারের ভিতরে লাস্ট যেবার অ্যারেস্ট হয়েছি সেটা তো আসলে ভয়াবহ একটি বিষয়, যে আমাদের যে 24-এর যে গণঅভ্যুত্থান 19শে জুলাই, তখন আমাকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয় এবং দীর্ঘ 13 দিন আমি রিমান্ডে ছিলাম এবং সেই রিমান্ডের প্রতিটি সন্ধ্যা ছিল আতঙ্কের। আমাকে বহুবার হাতকড়া পরিয়ে, চোখে আমার গামছা দিয়ে বেঁধে এবং ওই গারদের ভিতরে যেটাকে বলে জমটুপি পর্যন্ত পরানো হয়েছে। সেটা পরিয়ে আমাকে সে নির্যাতন টর্চার সেলে নিয়ে যাওয়া হতো। তারপরে তো তারা বাহিনী পুরা চেয়ারের সাথে বেঁধে আমাকে তারপরে তারা শারীরিক নির্যাতন করেছে। ক্রীড়া মস্তিষ্কে নিচ্ছে আরও একটা বিরতি, ফিরছি একটু পরেই। বিরতির পর ফিরে এলাম আরও একবার। আপনারা দেখছেন ক্রীড়া মস্তিষ্ক। আমরা দেখতে পাই যে আপনাদের প্রতিপক্ষ দল যারা সেই সময়টায় ক্ষমতায় ছিল, সেখানেও কিছু তারকা স্পোর্টস পারসন তারা সেই দলের হয়ে রাজনীতি করেছেন। এখন তারা অনেকটা নির্বাসনে আছেন। আপনি কি কখনো এটা চাইবেন, বা আপনারা যেহেতু এখন ক্ষমতায় আছেন, আপনারা কি কখনো চাইবেন যে এই অ্যাথলিটরা যারা আছেন তাদেরকেও এই ধরনের ট্রিটমেন্ট পেতে হোক? কখনোই না। আমি যখন নির্বাচনের আগেও কিন্তু আমি কিন্তু বহুবার বলেছি যে আমাদের যারা মাশরাফি কিংবা সাকিব, আমার সাথে যে নির্যাতন করা হয়েছে সেই নির্যাতনের শিকার যাতে তারা কখনো না হয়, একজন স্পোর্টসম্যানের সাথে যাতে কখনো এই ধরনের আচরণ করা না হয়, সেটা কিন্তু আমি বহুবার বলেছি, এখনও বলছি, ভবিষ্যতেও বলবো। এবং আমরা চাই যে স্পোর্টসম্যানরা তারা অবশ্যই রাজনীতিতে আসবে, এটি গণতান্ত্রিক অধিকার, কিন্তু তারা যাতে খেলাটি ছেড়ে তারপরে আসে। তারা খেলা থেকে যাতে বিরত, খেলা চলাকালীন সময় যাতে তারা এখানে না আসে। খেলা ছেড়ে দিয়ে তারা খেলা থেকে নিজেদেরকে সরিয়ে আনার পরে তারা যাতে রাজনীতিতে আসে। কারণ খেলা চলাকালীন সময় যদি আপনি রাজনীতি করেন তাহলে আসলে আপনি খেলায় মনোযোগ দিতে পারবেন না, আবার রাজনীতিতেও মনোযোগ দিতে পারবেন না। কারণ প্রত্যেকটির প্রতি কিন্তু আপনার ডেডিকেশন প্রয়োজন। খেলার জন্য যেমন ডেডিকেশন প্রয়োজন, ঠিক রাজনীতিতেও যদি আপনি একজন কাজ করতে চান দেশের মানুষের জন্য, তখনও কিন্তু আপনার ডেডিকেশন প্রয়োজন। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে ভবিষ্যতে যেই খেলোয়াড়রাই রাজনীতিতে আসতে চায় তারা যাতে খেলা ছেড়ে দেওয়ার পরে আসে, খেলা চলাকালীন সময় যাতে কেউ না আসে। এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এবং আমিও চাই যে আমাদের বাংলাদেশে যাতে একটি সুস্থ ধারা রাজনৈতিক পরিবেশ তৈরি হয়। আমাদের এই সমাজে ভিন্নমত থাকবে,
বাট সেই ভিন্ন মতের মানুষগুলো যাতে এই সমাজে যাতে সমান অধিকার নিয়ে বসবাস করতে পারে সেটা আমরা চাই, এবং সেই রাজনৈতিক পরিবেশ প্রতিষ্ঠার মাধ্যমে আমরা আশা করি যে আমরা আগামী রাজনীতিতে আমরা একটি স্বচ্ছ পরিচ্ছন্ন রাজনীতির পরিবেশের মাধ্যমে সকল প্রতিহিংসা রাজনীতি ভুলে গিয়ে, সকল দুঃশাসন ভুলে গিয়ে, সকল বিশৃঙ্খলা ভুলে গিয়ে আমরা যাতে একটি গণতান্ত্রিক পদ্ধতিতে এদেশের জনগণের প্রতি আস্থা বিশ্বাস রেখে যাতে আমরা আগামী রাজনীতিতে একটি সুন্দর পরিবেশ, একটি মানবিক বাংলাদেশ যাতে আমরা করতে পারি। আমিনুল ভাই, আপনার একটা এই যে রাজনৈতিক লম্বা জেল জুলুম নির্যাতনের কথা, অনেক কথাই শুনছিলাম। এখন তো মনে হয় সময় যে আপনি যেই জন্য আপনি রাজনীতিতে এসেছিলেন, মানুষের জন্য কাজ করা, এখন আপনার কাঁধে দেশের পুরো ক্রীড়াঙ্গনের ভারটাও পড়েছে। একটা সময় গোলপোস্টটা সামলাতেন, এখন পুরো ক্রীড়াঙ্গনটাই দেখতে হচ্ছে। সো এখনই মনে হয় কাজ করার আদর্শ সময়টা আপনার। ডেফিনেটলি আমি তো প্রথমেই যেটা শুরু করলাম যে দীর্ঘ আমার ফুটবল কেরিয়ারে বা দীর্ঘ যে 17 বছর রাজনীতির মাঠে যে ছিলাম, সেই রাজনীতির মাঠে সবসময় ক্রীড়াঙ্গনের যে সমস্যাগুলো নিয়ে কথা বলেছি। এখন আমার নিজের কাঁধে সেই দায়িত্বটি পড়েছে। তা আমি মনে করি যে একজন খেলোয়াড়ের কি প্রয়োজন, খেলোয়াড়ের কি সুযোগ সুবিধা দরকার, এবং আমাদের অবকাঠামোর কোথায় কোথায় পরিবর্তন করা দরকার, আমাদের ক্রীড়া সংগঠকদের কি কি করণীয় রয়েছে, সেই বিষয়গুলো নিয়ে ইতিমধ্যে কিন্তু আমি আমাদের যারা ক্রীড়া সাংবাদিক আছে তাদের সাথে বসেছি, আমাদের যারা ফেডারেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন তাদের সাথে বসেছি, এবং আমাদের যারা বিভিন্ন কর্পোরেট হাউস এবং যারা ব্যাংকের যে আর্থিক প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদেরকে কিভাবে ইনভলভ করে আমরা ক্রীড়াঙ্গনের যারা ফেডারেশনগুলো, শুধু ফুটবল ক্রিকেট তো আর আমাদের সব খেলা না, আমাদের অন্যান্য অনেক স্পোর্টস রয়েছে যারা অত্যন্ত জরাজীর্ণ অবস্থায় তারা চলছে, ফেডারেশনগুলো স্বাবলম্বী হতে পারছে না। ফেডারেশনগুলোকে স্বাবলম্বী করার জন্য কিন্তু ইতিমধ্যে আমি বেশ কয়েকটি মিটিং করেছি যে আমরা আস্তে আস্তে করে ফেডারেশনগুলোকে স্বাবলম্বী করে সকল স্পোর্টসকে আমরা সমান গুরুত্ব দিয়ে সমানভাবে এগিয়ে নিয়ে যেতে চাই। বিশেষ করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে চিন্তা রয়েছেন যে খেলাধুলাকে আমরা পেশা হিসেবে প্রতিষ্ঠিত করব, ইনশাল্লাহ আশা করছি যে আগামী 30শে মার্চ সব কিছু ঠিক থাকলে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তিনি যে প্রথম প্রত্যাশা জনগণের কাছে যে চাহিদা তিনি ব্যক্ত করেছেন সেটি হচ্ছে যে আমরা খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করব। সেই খেলোয়াড়দেরকে নিয়ে আমাদের জাতীয় খেলোয়াড়দেরকে আমরা একটি বেতন কাঠামোর আওতায় এনে তাদেরকে ক্রীড়া ভাতা প্রদান করা, সেটি আমরা ইনশাল্লাহ আনুষ্ঠানিকভাবে আশা করছি যে 30শে মার্চ আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর হাত দিয়ে আমরা উদ্বোধন করব। এভাবে আমাদের জাতীয় শিক্ষাক্রমে আমরা খেলাধুলাকে বাধ্যতামূলক করব। আমাদের নতুন করে স্পোর্টসের যে কর্মসূচি আমরা হাতে নিয়েছি সেটি আমরা আশা করছি যে 30শে এপ্রিল 2026 সালেরই আমরা মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে উদ্বোধনের মাধ্যমে আমরা 495টি উপজেলায় একই সাথে আমরা নতুন করে স্পোর্টসকে উদ্বোধন করব। এইভাবে আমরা তৃণমূলের প্রত্যেকটি জায়গায় খেলাধুলাকে ছড়িয়ে দিতে চাই, এবং সেই খেলাধুলার মাধ্যমে সেই প্রতিভাকে অন্বেষণের মাধ্যমে আমরা আমাদের যে বিভাগীয় শহরগুলোতে যে বিকেএসপি রয়েছে সেই বিকেএসপিতে তাদেরকে যারা এক্সট্রা অর্ডিনারি খেলোয়াড় যাদেরকে আমরা অন্বেষণ করতে পারবো তাদেরকে আমরা বৃত্তি প্রদান করব। সরকারের খরচে তাদের খেলাধুলা, তাদের পড়াশোনার সকল দায় দায়িত্ব আমরা গ্রহণ করব। এইভাবে কিন্তু আমরা আমাদের কার্যক্রমগুলো সাজাচ্ছি, এবং আমাদের বাংলাদেশে এবং আমাদের ঢাকা মহানগরী সহ গ্রামীণ জনপদে খেলার মাঠের অনেক অভাব। আমরা এত পরিকল্পনা করছি, বাট সেটার খেলার মাঠে সেই জায়গাটা তো লাগবে। তো সেই খেলার মাঠের জন্য ইতিমধ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তার কার্যালয় থেকে একটি কমিটি করে দিয়েছেন। সেই কমিটির মাধ্যমে আমরা ইতি পর্যায়ে আমাদের এখানে আমার সাথে গৃহায়ণ প্রতিমন্ত্রী রয়েছেন, আমাদের স্থানীয় সরকার প্রতিমন্ত্রী রয়েছেন, এবং আমাদের সচিবদ্বয়রা রয়েছেন, যারা সকলে আমরা কিভাবে ঢাকা মহানগরে মাঠ সংরক্ষণ করতে পারি, কিভাবে আমরা গ্রামীণ জনপদে মাঠ তৈরি করার মাধ্যমে আমরা এলাকার মানুষদের জন্য, আমাদের তরুণ, আমাদের সন্তানদের জন্য খোলা মাঠ আমরা তৈরি করে দিতে চাই, যে সেখানে যারা সারাদিন খেলবে, পড়াশোনাও করবে, তারা খেলবে। খেলার মাধ্যমে সবাই যে ন্যাশনাল প্লেয়ার হবে এমন কোনো কথা নেই, বাট সুস্থভাবে একটি জাতি আমরা গড়ে তুলতে চাই। সুস্থভাবে যদি খেলাধুলার মাধ্যমে একটি জাতি গড়ে তুলতে পারি আমরা, তাহলে তারা অসুস্থ হবে কম, অসুস্থ হলে তারা ডাক্তারের কাছে কম যাবে। এবং আমরা এই তরুণ প্রজন্ম যেভাবে আমাদের মাদকের দিকে ঢলে পড়েছে, সেই মাদক থেকে দূরে আনার জন্য আমরা আশা করি যে খেলাধুলা হবে অন্যতম একটি মাধ্যম, এবং সেই খেলাধুলার মাধ্যমে আমরা আগামীতে একটি রাজনৈতিক গুণগত পরিবর্তন আনতে চাই। আমরা সামাজিক যে গুণগত পরিবর্তন আনা দরকার, আমরা পারিবারিকভাবেও একটি গুণগত পরিবর্তনের মাধ্যমে আমরা আশা করি যে আগামীর বাংলাদেশের ক্রীড়াঙ্গনে আমরা যে স্বপ্নগুলো দেখছি, যে কর্ম পরিকল্পনা করেছি, সেটি আমরা রাতারাতি
প্রত্যেকটি আমরা বাস্তবায়ন করতে পারবো না, সেটি আমরা সময় নিয়ে একটি একটি করে আমাদের যে কর্মপরিকল্পনা রয়েছে সেই পরিকল্পনাগুলো আমরা বাস্তবায়ন করতে চাই। অনেকগুলো পরিকল্পনার কথা বলছেন, আমরা অনেকদিন ধরেই আপনার তৎপরতাও দেখছি, পরিকল্পনার কথাও শুনছি। একটা অংশ নেটিজেনদের একটা অংশ বলে থাকে যে আপনি যতটুকু ক্রীড়া মন্ত্রী তার চেয়ে বেশি ক্রিকেট মন্ত্রী, ক্রিকেট নিয়ে আপনি প্রচুর কথা বলেন, ক্রিকেটে আপনি অনেক বেশি যান, ক্রিকেট নিয়ে অনেক বেশি দেখভাল করেন, বা এরকম একটা কথা না, আছে। বিষয়টা আসলে এরকম না। মানে যারাই বলছে একটি মহল হয়তো এটাকে একটি অপব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছে। আমি যখন মানে আমাদের নির্বাচনের আগে বা আমাদের ক্রিকেট বোর্ডের যখন নির্বাচনটি হয়েছিল এবং সেই নির্বাচনের আগে কিন্তু আমি দেখেছি যে নির্বাচনটিকে কিভাবে প্রশ্নবিদ্ধ করা হয়েছে, কিভাবে সরকারের পক্ষ থেকে সরাসরি হস্তক্ষেপ করা হয়েছে। আমার কোশ্চেন ছিল সেখানেই যে সরকারের পক্ষ থেকে সরাসরি আসলে কখনোই ক্রিকেট বোর্ডের নির্বাচনকে নিয়ে এভাবে হস্তক্ষেপ করাটা ঠিক হয়নি। কারণ ক্রিকেট বোর্ডে যারা আসতো তারাই তো তাদের। এখন ভবিষ্যতে যখন আবার ক্রিকেট বোর্ডে নির্বাচন হবে সেখানে যদি আমি সরাসরি হস্তক্ষেপ করি সেটা আমার জন্য সম্মুখীন হবে না, সেটি আমি সেটা চাই না কখন। আমি চাই যারা ক্রিকেট বোর্ডের জন্য ভালো কিছু করবে, যারা নির্বাচন করতে চায় তাদের ভিতর থেকে যারা আসবে তারাই তো আমাদের। সো সেইভাবে আমি চিন্তা করি যে যেখানে যেটাই বলুক না কেন আমার ক্রিকেট যাতে ক্ষতিগ্রস্ত না হয়, আমরা যাতে এখানে ক্রিকেটের মাঠে যাতে খেলাটা রেগুলার থাকে সেটা আমি চাই। তো সেই জায়গা থেকে আসলে অনেকেই অনেকভাবে ব্যাখ্যা করবে, বাট আমি আমার জায়গাটিতে স্পষ্ট। আমি আগেও যেভাবে বলেছি, এখন বর্তমানে স্পোর্টস মিনিস্টার হিসেবে এখন কেউ যদি বলে যে ভাই আপনি ক্রিকেট নিয়ে বলতে পারবেন না, এটি আসলে মনে হয় যে সম্মুখীন হবে না। সো আমার জায়গা থেকে আমি যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্পোর্টস সেক্রেটারি হিসেবে আমার দায়িত্বর ভিতরেই পড়েছে যে আমি সকল স্পোর্টসকে আমার দেখভাল করা। তো সেই জায়গা থেকে কিন্তু বিগত সময় কিন্তু আমি ক্রিকেট বলেন, ফুটবল বলেন, যখন যে ইস্যুটা আমার সামনে এসছে তখন কিন্তু সেই ইস্যু নিয়ে আমি কথা বলেছি। ক্রীড়া মস্তিষ্কে নিচ্ছে আরও একটা বিরতি, ফিরছে একটু পরেই। বিরতির পর ফিরে এলাম আরও একবার। আপনারা দেখছেন ক্রীড়া মস্তিষ্ক। আমিন ভাই, ধরুন আমরা এই যে বিসিবি নির্বাচনটাকে হচ্ছে বৈধতা নিয়ে অলরেডি হাইকোর্টে একটা মামলা চলছে, জাতীয় ক্রীড়া পরিষদ থেকে একটা তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। আমরা ধরে নিলাম যে এই কমিটি অবৈধ, এই কমিটি হয়তো হাইকোর্টের রায় বাতিল হলো, এরপর যদি আরেকটা ইলেকশন হয় সামনে, সেখানে কি সরকারি হস্তক্ষেপ থাকবে কি না? মোটেও না, আমি মোটেও এটাতে সরকারি কোনো প্রভাব থাকবে কিনা? কোনোভাবেই থাকবে না, এবং সেটা আপনারা দৃশ্যমানই দেখবেন। এবং মানে আমাদের কথা হচ্ছে যেহেতু ক্রীড়া পরিষদের আন্ডারে সেই নির্বাচনটি হয়েছিল এবং সেই ক্রীড়া পরিষদের একজন চেয়ারম্যান হিসেবে আমারও কিন্তু দায়িত্ব রয়েছে, এবং আমি আশা করি বর্তমান যে ক্রিকেট যে অবস্থা রয়েছে এবং জাস্ট রিসেন্টলি আমরা বিশ্বকাপ ক্রিকেট থেকে আমরা আসলে বঞ্চিত হয়েছি, সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয় যে আমরা যে কথাটা আমি বলছি যে ক্রিকেট যাতে ক্ষতিগ্রস্ত না হয় এবং ক্রিকেটের জন্য যেটা কল্যাণকর, যেটা ভালো কিছু হবে সেটাই আমরা সবাই মিলে করব। সেখানে রাজনৈতিক কোনো প্রভাব থাকবে না, সরকারের পক্ষ থেকেও কোনো প্রভাব থাকবে না। এবং এই ক্রিকেটটিকে যারা ক্রিকেট বোর্ড নিয়ে কাজ করছেন বা যারা বিভিন্নভাবে ক্রিকেটের সাথে জড়াতে চান, আমি সবাইকে অনুরোধ করব যে ক্রিকেটটি আমাদের। সো এদেশের বাংলাদেশের ক্রিকেট যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে আপনারা সবাই সতর্ক থাকবেন। আমরা ক্রিকেটটিকে যাতে এগিয়ে নিয়ে যেতে পারি সেই প্রত্যাশা আমি সবার কাছ থেকেই করি। ছোট করে একটা র্যাপিড ফায়ার রাউন্ড করতে চাই, যেটা হচ্ছে কুইক ফায়ার হবে। এই যে আপনি যে ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব নিলেন, আপনি একটা টার্মে আপনি সেখানে থাকবেন। আমরা জানতে চাই যে এই সময়টায় আপনি কোনটা আগে দেখতে চান, বাংলাদেশ ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন হোক সেটা, নাকি হচ্ছে বাংলাদেশের ফুটবল বিশ্বকাপে কোয়ালিফাই করুক? না, ডেফিনেটলি বিশ্বকাপ ক্রিকেট, যেহেতু বাংলাদেশ ক্রিকেট দল খেলছে সেই ক্ষেত্রে বিশ্বকাপ ক্রিকেট অবশ্যই আমি চাইবো যে বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ চ্যাম্পিয়ন হোক। আর যেহেতু বাংলাদেশ ফুটবল দল এখনও আমরা সাবকন্টিনেন্টের গণ্ডি পেরোতে পারিনি বা আমরা এশিয়ান গেমসে যেতে পারিনি, সেক্ষেত্রে বিশ্বকাপে বাংলাদেশ অংশগ্রহণ করবে এই মুহূর্তে এই মন্তব্যটি করাও আসলে সমীচীন হবে না আমার জন্য। আচ্ছা, আপনি গোলকিপার ছিলেন, সো এই যে শুট আউট হয়, অনেক সময় পেনাল্টি শুট আউট হয়, সো আপনার কাছে কোনটা মনে হয় যে বেশি কঠিন, যে প্রথম দুটো শট ঠেকায় দেয়া নাকি হচ্ছে লাস্ট শটটা হচ্ছে সেভ করা? না, এরকম কোনো বিষয় না। আমাদের 5টি পেনাল্টি শুট আউটের ভিতরে আমি সর্বোচ্চ যতগুলো সেভ করতে পারবো আমার দল ততটা অ্যাডভান্টেজ পাবে, সেটা নিয়ে আমরা আসলে কাজ করি।
ভারতকে হারায় সাফ চ্যাম্পিয়ন হওয়া এটা বেশি মর্যাদাপূর্ণ নাকি হচ্ছে এশিয়ান কাপে কোয়ালিফাই করা, কোনটাকে আপনি? ডেফিনেটলি এটা আমার এশিয়ান কাপে কোয়ালিফাই করাটা অনেক বড় ব্যাপার। হাই স্কোরিং ম্যাচ নাকি 1-0 জেতা ম্যাচ? মানে হাই স্কোরিং মানে আপনি গোল পোস্টের নিচে, সো আপনাকে 4-5টা গোল হজম করতে হচ্ছে। না, ডেফিনেটলি আমরা তো আসলে আমাদের কাছে জেতাটা হচ্ছে মুখ্য, সেটা 1 গোলে জিতি বা 5 গোলে জিতি, বাট হেরে যাওয়াটা আমাদের জন্য অত্যন্ত মানে কষ্টকর একটি বিষয় থাকে। আমির ভাই, আপনি পলিটিক্যাল ফিগার অ্যাট দ্য সেম টাইম স্পোর্টস পারসন, সো ধরেন আপনার সামনে দুটোই অপশন বা দুটোই সুযোগ আছে, বিশ্বকাপের ফাইনাল দেখা অথবা একটা পলিটিক্যাল কোনো একটা গুরুত্বপূর্ণ প্রোগ্রাম, আপনি কোনটাতে অ্যাটেন্ড করবেন? ডেফিনেটলি যেহেতু আমি জনগণের জন্য কাজ করছি, জনগণের প্রত্যাশার চাহিদা মেটানোই হচ্ছে আমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সামনেই বিশ্বকাপ আসছে, সো আপনি কোন দলকে সাপোর্ট করবেন, আর্জেন্টিনা অর ব্রাজিল, বা কারা ভালো দল এই মুহূর্তে? না, আসলে আসলে মানে বর্তমানে কারা ভালো দল সেটা আমি এই মুহূর্তে বলতে পারবো না, বাট অ্যাজ এ আমি ব্রাজিলিয়ান সাপোর্টার, সো এটা সেই ছোটোবেলা থেকে আমি ব্রাজিলকে সাপোর্ট করে এসেছি, যদিও আমার পরিবারের ভিতরে আর্জেন্টাইন সাপোর্টার রয়েছে। সো এটা ভালো লাগে যখন আমরা বিশ্বকাপ ফুটবল আসে, বাট আমরা বাংলাদেশ হয়তো বা বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারি না, কিন্তু বাংলাদেশের মানুষ বিশ্ব ফুটবলকে বা মানে ফুটবলকে এতটাই ভালোবাসে, তখন দেখা যায় যে মনে হচ্ছে যে বাংলাদেশই হয়তো বা বিশ্বকাপে পার্টিসিপেট করছে। এবং বাংলাদেশে ব্রাজিল আর্জেন্টিনার যে সাপোর্টার একটা বেজ রয়েছে আপনারা জানেন, সেটি কিন্তু আসলে একটি উত্তেজনাকর একটি পরিস্থিতির ভিতর দিয়ে আসলে সেই বিশ্বকাপ চলাকালীন সময় আমরা পার করি। সো আই হোপ যে আমরা চাই যে একটি ভালো বিশ্বকাপ ফুটবল হোক, এবং সেই বিশ্ব ফুটবলে বাংলাদেশের যারা সাপোর্টার রয়েছে তাদের সেই প্রত্যাশা পূরণ হোক, সেটা আমি চাই। একেবারে লাস্ট কোয়েশ্চেন, অবভিয়াস কোয়েশ্চেন, যেটা সবসময় অনেক বছর ধরে চলে আসছে, লিওনেল মেসি নাকি ক্রিস্টিয়ানো রোনালদো? আমি আসলে মানে স্পেশালি কাউকে বলবো না, কারণ দুইজন দুই ঘরানার প্লেয়ার। কারণ লিওনেল মেসি এক ধরনের প্লেয়ার, আবার ক্রিস্টিয়ানো রোনালদো আর এক ধরনের কোয়ালিটিফুল প্লেয়ার। সো আমি দুইজনকেই সমানভাবে এগিয়ে রাখবো, বাট স্পেশালি যদি স্কিলের দিক দিয়ে বলেন তাহলে ডেফিনেটলি মেসিকে আমি এগিয়ে রাখবো। আমির ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, শেষ করছি ক্রীড়া মস্তিষ্কের আজকের আয়োজন।